আমি খুব বেশি কথা বলতে যাচ্ছি না, যেরকম আপনারা রয়েছেন ইতিমধ্যে আমার আগে যারা বলেছেন, বিশেষ করে আমাদের নেতৃত্ব এখানকার রায়গঞ্জের আমাদের প্রাক্তন চেয়ারম্যান পুরসভা তারা যে কথাগুলো বলেছেন, বিশেষ করে আজকে পুরসভা অভিযান নিয়ে, তারপরে আমার নতুন করে খুব বেশি কিছু বলার নেই। আমি একটু প্রথমে বলবো, এই যে পুরসভার কারণে রায়গঞ্জ পুরসভার গেট আটকে দাঁড়িয়েছিল, আমরা রায়গঞ্জ পুরসভার ভেতর গায়ের জোরে ঢুকতে আসিনি। আমরা রায়গঞ্জ পুরসভার ভেতর যদি মনে করি ঢুকবো, তাহলে আমরা চোরের মতো গেট ভেঙে ঢুকবো না। আমরা জনগণের সমর্থন নিয়ে ভেতরে ঢুকবো, এবং ঢুকবো খালি তাই নয়, রায়গঞ্জে রাস্তায় রাস্তায় যে জঞ্জাল পড়ে আছে সেগুলো তো তুচ্ছ ব্যাপার। আসল যে জঞ্জাল এই রায়গঞ্জ পুরসভা ভবনের ভেতরে চেয়ারে বসে আছে, অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারে, ওই জঞ্জাল থেকে পুরসভা ভবনকে মুক্ত করে রায়গঞ্জ শহরে নতুন পুরসভা আমরা গঠন করব। কিন্তু আপনাদের এই পরিশ্রম থেকে ভালো লাগছে, যেরকম ভাবে দরজা ধরে দাঁড়িয়েছিলেন, যেরকম ভাবে পুরসভার গেট ধরে দাঁড়িয়েছিলেন এখানকার পুলিশ, আপনারা দেখলে মনে হচ্ছিল এরকম ভাবে যদি ভোটের সময় বুথগুলোকে পাহারা দিতেন, এর চেয়ে 10 ভাগের 1 ভাগ পরিশ্রম করে যদি বুথগুলোকে পাহারা দিতেন, তাহলে তৃণমূল গায়ের জোরে পশ্চিমবাংলায় দিনের পর দিন সরকার তৈরি করতে পারতো না। তাতে আর কিছু হোক কি না হোক, সময় মতো আপনারা ডিএর টাকাটা পেয়ে যেতেন, ওই কৃষ্ণ কল্যাণীর জুতো চেটে ঘর সংসার চালাতে হতো না এখানকার পুলিশকে। কিন্তু এই বেহায়াগুলো লজ্জা হবে না? 10 টাকা ডিএ মার যায় তো 100 টাকা তৃণমূলের জুতো চেটে এদের ইনকাম হয়ে যায়। তাই এদের লজ্জা হবে না জীবনে? এদের মান সম্মান জীবনে যাবে না? আর তৃণমূলের এই কাউন্সিলর কি চেয়ারম্যান কি এদের যারা এখন রয়েছে, এদের কথা তো কি বলবো, ছেড়েই দিন। খালি একা রায়গঞ্জের প্রশ্ন না, গোটা পশ্চিমবাংলায়। আর আপনাদেরকে বলছি, দেখবেন তৃণমূলের এক কাউন্সিলর ছিল কলকাতায়, শান্তনু সেন বলে, সে দীর্ঘদিন কাউন্সিলর, পরে রাজ্যসভার এমপি করা হলো তাকে। রাজ্যসভার এমপি করে দেওয়ার পরে তৃণমূল থেকে বলা হলো যে এইবার পরের বার তুমি আর কাউন্সিলর ভোটে দাঁড়াবে না। এমপি হয়ে গেছে পার্লামেন্টের, ভাবুন, ভারত সরকারের এমপি হয়ে গেছে, আর কোথায় একটা কর্পোরেশনের কাউন্সিলর। সে দেখে মিডিয়ার সামনে কাঁদতে কাঁদতে বলছে, ভেবে করে আরেকটু হলে কেঁদেই ফেলবে, যে আমি মানুষের জন্য পুরসভায় কাজ করতে চাই, সেরকম হলে আমার দলকে অনুরোধ করছি আমাকে এমপি করতে হবে না, আমি এমপি পদ থেকে রিজাইন করে দিচ্ছি, কিন্তু দয়া করে আমাকে কাউন্সিলর রাখুন। মানে কি মধু আছে কাউন্সিলর পোস্টে, চিন্তা করুন। এমপি থাকবে না, বলছি এমপি থাকবো না, আমি এমপিশিপ ছেড়ে দিচ্ছি, আমি কাউন্সিলরটা করে রেখে দিন। কোচবিহারের এক কাউন্সিলর রয়েছে, মন্ত্রী ছিল রাজ্যের, তারপরে ভোটে হেরে গেছে, অন্য জায়গায় তার পঞ্চায়েত এলাকায় নাম ছিল, সেখান থেকে নাম তুলে মিউনিসিপ্যালিটিতে নাম ঢুকিয়ে এখন কাউন্সিলর হয়েছে ওখানকার। তার ছেলে আমেরিকায় চাকরি করত, আমেরিকায় চাকরি ছেড়ে চলে এসছে, কি নামে কাউন্সিলর হতে হবে কুচবিহারে। মানে কিমাল কামাতে পারে, কিমাল কামাতে পারে, এটা পুরসভা থেকে দেখে না দেখলে বিশ্বাস করা যায় না। আপনাদেরকে বলছি যে পলাশদারা বলার সময় বলছিল, একা খালি রায়গঞ্জের ব্যাপার না, গোটা পশ্চিমবাংলার যেখানে পুরসভা দেখবেন, যেখানে পঞ্চায়েত দেখবেন, এদের একটা কাউন্সিলর, একটা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। এটা এমন চোর, এমন চোর, যে কদিন বেঁচে আছে এগুলো চুরি করবে, এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে না। খেতে পেত না 5 বছর 6 বছর আগে, খেতে পেত না। রাস্তার ধারে চায়ের দোকানে বসে লোকের থেকে বিড়ি চেয়ে খেত, তাও বাকি গোটা বিড়ি খেত না, চায়ের দোকানে বিড়ি চেয়ে অর্ধেকটা খেয়ে বেঞ্চিতে চিপে নিবিয়ে কানের পাশে রেখে দিত, বিকেলবেলা বাকিটা খাবো। গোটা বিড়ি খেতে পারতো না। তার এখন ইনোভা গাড়ি ছাড়া, স্করপিও গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না। বাড়ির বাজার করতে যায় ইনোভা গাড়ি চড়ে, স্করপিও গাড়ি চড়ে। আগে খালি গায়ে হেঁটে আসতো গরমকালে, দূর থেকে কাঁধে গামছা নিয়ে, দূর থেকে কাঁধের গামছা দেখলে বোঝা যেত তৃণমূলের কাউন্সিলর আসছে। এখন 5 বছর 7 বছর কর্পোরেশনে ঢুকেছে, মিউনিসিপ্যালিটিতে ঢুকেছে, এখন দেখবেন হেঁটে আসবে, এখন আর কাঁধে গামছা দেখবেন না। এখন 2 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন গলায় দেখবেন একটা কুত্তার বকলেসের মতো সোনার চেন ঝুলছে, ঝুললে দেখতে পাবেন আর তৃণমূলের কাউন্সিলর আসছে। এমন মায়া, এমন মায়া, এমন মোহ। পুরসভা আগে গায়ের জোরে দখল করত, এখন আর সেটুকুরও প্রয়োজন মনে করে না। বিনা ভোটে শালগ্রাম শিলার মতো বসে আছে বেহায়াগুলো একটা মিউনিসিপ্যালিটিতে। আর ভোটটা করবে কোন বর্ষা? দেখুন, গণতন্ত্র একটা সহজ নিয়ম, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা জানি গণতন্ত্র কাকে বলে। গণতন্ত্র বলে যে মানুষ ভোট দিয়ে একটা লোককে দায়িত্বে আনে, কি একদল মানুষকে দায়িত্বে আনে, তারা কাজ করার সুযোগ পায়, তারা কয়েক বছর কাজ করবে, আমাদের দেশে 5 বছর কাজ করবে। যদি সে ভালো কাজ করে তাহলে তাকে মানুষ আবার দায়িত্ব দেবে, আবার জেতাবে। যদি ভালো কাজ সে না করতে পেরেছে, ঠিক মতো করে কাজ করতে না পেরেছে, মানুষ তাকে পরের বার হারিয়ে দেবে। এটা গণতন্ত্রের সহজ নিয়ম। তৃণমূল আসার পরে গণতন্ত্রের এই সহজ নিয়মটা আমাদের বাংলায় আর নেই। এখন কে জিতবে কে না জিতবে তার সঙ্গে কাজ করা না করার কোনো সম্পর্ক নেই। যার হাতে টাকা আছে, যার হাতে গুন্ডা আছে, যার হাতে মস্তান আছে, যে টাকা দিয়ে গুন্ডাকে কিনতে পারবে, যে টাকা দিয়ে মিডিয়াকে কিনতে পারবে, যে টাকা দিয়ে মস্তান বুঝতে পারবে, যে টাকা দিয়ে পুলিশকে তার ভাগ বটোয়ারা বুঝিয়ে দিতে পারবে, সে ভোটে জিতবে। তুমি কাজ করলেও তোমাকে হারতে হবে, আর তুমি যত ভালো করে চুরি করবে, 100 টাকা চুরি করবে, তারপর 10 টাকা ভোটের আগে বিলিয়ে দেবে, তুমি পরের পর ভোট জিতবে।
কাজের সঙ্গে ভোটে জেতা না জেতার যে সহজ সম্পর্ক একটা গণতন্ত্রকে গণতন্ত্র বানায়, সেই সম্পর্ক আমাদের বাংলায় নেই। আর তারপরে এখন হয়েছে ভোট না করে এখানে রায়গঞ্জ হতে পারে, ওখানে হাওড়া বালিতে 2017 সাল থেকে ওখানে কোনো পুরসভার ভোট হয়নি। 17 সালে পুরসভা শেষ হয়ে গেছে, মানে এখানে 17 সালে তাও ভোটটা হয়েছিল, ভোট হোক কি গায়ের জোরে দখল হোক, 17 সালে হয়েছিল, ওখানে তাও হয়নি। 17 সাল থেকে কোনো অ্যাডমিনিস্ট্রেটর চলছে, এরকম একটার পর একটা পুরসভা আছে বাংলায়। মাঝে মধ্যে অবাক লাগে, আরে সেই তোরা গায়ের জোরে দখল করবি, তাও ভোটটা করাচ্ছিস না কেন? মুশকিল হচ্ছে, আগে যখন তৃণমূল ঠিক করেছিল আমরা গায়ের জোরে পুরসভা পঞ্চায়েত দখল করব, তখন ওদের বন্দুকে, ওদের গুলিতে, ওদের বোমায় বিরোধীদের প্রাণ যেত। আর এখন যখন তৃণমূল ঠিক করে আমি গায়ের জোরে পঞ্চায়েত পুরসভা দখল করব, তখন বিরোধীদের নয়, সবার আগে তৃণমূলের নিজের প্রাণ যায়। এই দিনাজপুরে, উত্তর দিনাজপুরে চোপড়ায় আপনাদের মনে আছে পঞ্চায়েত ভোট শুরু হয়েছিল, তখন বাংলার এই পিসির ভাইপো তখন বাংলায় কি নবজোকার আন্দোলন করছিল, সেটা জোকার গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছে, নবজোকার। আর সেই সময় চোপড়ায় তৃণমূলের কে প্রার্থী হবে পঞ্চায়েতে, তার মিটিং হচ্ছে, এ বলছে আমি প্রার্থী হবো, ও বলছে আমি প্রার্থী হব। প্রার্থী ঠিক হওয়ার মিটিং এ গুলি করে তৃণমূলের হাতে দুজন তৃণমূল মরে গেল। কেন না? ওদেরকে প্রার্থী হতে দেওয়া যাবে না, প্রার্থী আমাকে হতে হবে। এখন যখন কোথাও ভোট হয় পঞ্চায়েতে, পুরসভায়, তখন তৃণমূলের গুলিতে সবার আগে সিপিএম এর প্রাণ যায় না, সবার আগে তৃণমূলের গুলিতে অন্য কোনো বিরোধী দলের প্রাণ যায় না, সবার আগে তৃণমূলের হাতে তৃণমূলের প্রাণ যায়, সবার আগে তৃণমূলের ঘর উজাড় হয়। সেই কারণে যাতে নিজের হাতে নিজের দলের লোককে মরতে না হয়, সেই কারণে এখন আর ভোটটুকু করার প্রয়োজন মনে করে না, গায়ের জোর খাটানোর প্রয়োজন মনে করে না, ভোট না করে দিনের পর দিন পুরসভা চালাচ্ছে। যে সাফাই কর্মীরা আজকে ধর্মঘট করছে, তাদেরকে আমরা বলছি আপনাদের ধর্মঘটের প্রতি আমাদের পার্টির, আমাদের লাল ঝান্ডার 110 ভাগ খালি নৈতিক নয়, আমাদের সক্রিয় সমর্থন রয়েছে। এবং এই তৃণমূলের চরিত্র আমরা জানি, নানা রকম ভাবে ছলে বলে কৌশলে গাজওয়ারি খাটিয়ে ছাঁটাইয়ের ভয় দেখিয়ে এরা ধর্মঘট ভাঙার চেষ্টা করবে। আমরা বলছি সাফাই কর্মী সহ রায়গঞ্জ পুরসভার যে কোনো কর্মী যারা আছেন, যদি মনে করেছেন ন্যায্য মজুরির দাবিতে, ডিএর দাবিতে, পেনশন যারা রিটায়ার করে গেছেন তাদের পেনশন চালু হচ্ছে না, হাসপাতাল আপনি রিটায়ার করবেন, আপনারা চালু হবে না, আপনার ন্যায্য পাওনার দাবিতে আপনি ধর্মঘট করবেন, মাথা উঁচু করে ধর্মঘট করুন। একটা লোককে ছাঁটাই করার ক্ষমতা যাতে এই চোরেদের পুরসভার না হয়, তার জন্য খালি রাজনৈতিক নয়, আইনি যে লড়াই লড়ার আমরা লড়বো, আমাদের পার্টির দায়িত্ব। একটা লোককে ছাঁটাই করার ক্ষমতা এদের হবে না, মাথা উঁচু করে ধর্মঘট করবেন, দাবি আদায় করতে হবে, জয়ের মধ্যে দিয়ে ধর্মঘটকে শেষ করতে হবে, কোন চোখরাঙানির সামনে হারলে চলবে না। এবং আমরা বলছি এই যে পুকুর ভরাট থেকে শুরু করে এদের যে চুরি, আলাদা করে চুরিগুলোকে নিয়ে আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন, আমি তার বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, আপনারা জানেন কিভাবে চুরি হচ্ছে। কিন্তু এইটুকু বলছি, এই গালাগাল দিয়ে দিয়ে এদের চুরি বন্ধ হবে না। আমরা দাঁড়িয়ে যত গালাগাল দিই না কেন, এদের যদি মান সম্মান বলে কোনো জিনিস থাকতো, গালাগাল খেয়ে চুরি বন্ধ করার থাকলে বহুভাবে চুরি বন্ধ হয়ে যেত। এদের তৃণমূল এমন পার্টি, গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তৃণমূল কোনোদিন ঘুষ খাওয়া বন্ধ করবে না। দেখুন, আমি একটা কথা বলছি আপনাদেরকে, কিভাবে নেবেন জানি না, যে আমরা কমিউনিস্ট পার্টি একসময় 34 বছর সরকার চালিয়েছি, আজকে আমরা সরকারে নেই, কিন্তু এত আঘাত, এত আক্রমণের মধ্যেও মাথা উঁচু করে লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্ট পার্টি করে, এরকম হাজারে হাজারে লাখে লাখে আমাদের কমরেডকে আপনারা দেখছেন। অন্যান্য দলেও আমরা বলছি, কংগ্রেস, এমনকি বিজেপিতেও। এই রায়গঞ্জ দিনাজপুর এলাকায় আমরা জানি, যখন বিজেপি আমাদের রাজ্যে 2%, 3% ভোট পেত, সেই সময় রায়গঞ্জে বিজেপির কিছু পুরনো সমর্থক ছিলেন, ভোটার ছিলেন, অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় রায়গঞ্জে সেই সময় বিজেপি বেশি ভোট পেত। হ্যাঁ, এখনো আছে। আমি সেই কারণে বলছি যে রায়গঞ্জে মানুষ আপনারা জানেন, এমনকি অন্যান্য দলেরও, কংগ্রেস এখানে একসময় প্রয়োজন দাসমুন্সী ছিলেন, দীপা দাসমুন্সী এমপি ছিলেন, কংগ্রেসের বহু পুরনো কর্মী সমর্থক রয়েছেন, তাদের দল এত বছর ক্ষমতায় নেই, কিন্তু তারা সৎভাবে কংগ্রেসের ঝান্ডা ধরে আছেন। বিজেপিতে এখন শুভেন্দুর মতো আর এই কৃষ্ণ কল্যাণীদের মতো, এই এরা যারা গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি হয়, এইসব লোক থাকতে পারে, কখনো আসে কখনো যায়, কিন্তু পুরনো বিজেপি আরএসএস এর লোক আছেন অনেকে, যারা সৎভাবে তার দলকে করে। তাদের সাথে আমাদের রাজনীতি মেলে মেলে না অন্য কথা, কিন্তু তারা তাদের দলের প্রতি সৎ। কিন্তু সোজা কথা সোজাভাবে বলছি, আপনাদের কিছু মনে করবেন না, কোন ধান্দা ছাড়া আদর্শের জন্য কমিউনিস্ট পার্টি করে এরকম লোক আপনি পাবেন, কংগ্রেস করে, বিজেপি করে, এরকমও লোক আপনি পাবেন। 2 পয়সা মাল কামানো ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজ অব্দি কোনোদিন দেখিনি, আর কে দেখেছে বলতে পারবো না। এদেরকে আমাদের চেনা রয়েছে, এরা চুরি করবেই, এরা চুরি করার জন্য পুরসভায় ঢুকেছে, যে কদিন সুযোগ আছে এরা চুরি করবে। গালাগাল দিয়ে এদের চুরি আটকানো যাবে না, এদেরকে হারাতে হবে, এদের হাত থেকে পুরসভাকে হারাতে হবে।
মুক্ত করতে হবে, এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। এবং বাংলাকে মুক্ত করার লড়াই আসবে এই পুজোর সামনে, আর 2 সপ্তাহ পরে পুজো। পুজোর পরে পশ্চিমবাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। পশ্চিমবাংলায় বিধানসভা ভোট হবে। কাজটা কঠিন, কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে এই শপথ নিতে হবে, একবার হারা মানে আরো 5 বছরের জন্য বাংলাকে পিছিয়ে দেওয়া, একবার পরাজিত হওয়া মানে আরো 5 বছরের জন্য এই চোর ডাকাতদের হাতে বাংলাকে ছেড়ে দেওয়া, এই ধর্ষকদের পার্টির হাতে বাংলাকে ছেড়ে দেওয়া। এই চোর ডাকাত ধর্ষকদের হাতে বাংলাকে আর ছেড়ে দেওয়া যাবে না। এদের হাত থেকে বাংলাকে পুনরুদ্ধার করতে হবে। কাজটা কঠিন, কিন্তু এই কাজ আমাদের করতে হবে। এই কাজে এই লড়াই আমাদেরকে জিততে হবে। এবং তার জন্য অতীতে যারা থেকেছেন আমাদের সঙ্গে, খালি তারা নয়, তার বাইরেও আরো বহু মানুষের সমর্থন, আরো বহু মানুষের আশীর্বাদ, আরো বহু মানুষের ভালোবাসা আমাদের চাই। সেই সমস্ত মানুষের কাছে আমরা বলছি, আমরা বামপন্থীরা, আমরা অতীতে যদি আমাদের সাথে আপনাদের 5টা ব্যাপারে মত নাও মিলে থাকে, তা বলেও আমরা কেউ একে অপরের শত্রু নই। আমাদের লড়াই কোন সাধারণ তৃণমূলের সমর্থকের সঙ্গে নয়। যিনি এর আগে কখনো তৃণমূলকে ভোট দিয়েছেন তার সঙ্গে আমাদের লড়াই নয়। তৃণমূলের কিছু নেতা যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, আমাদের লড়াই তাদের সঙ্গে। বিজেপির যে নেতারা দাঙ্গা করে, ধর্মের নামে রাজনীতি করে, আমাদের লড়াই তাদের সঙ্গে। কিন্তু কোনোভাবে বিজেপিকে সমর্থন করে ভোট দিয়েছেন যে মানুষ, তৃণমূলকে ভোট দিয়েছেন যে মানুষ, তিনি আমাদের শত্রু নন। আপনাদের সবার কাছে বলছি, আপনারা যদি মনে করেন যেভাবে রায়গঞ্জ চলেছে, যেভাবে বাংলা চলছে তা ঠিক হচ্ছে না, তাহলে আমাদেরকে সুযোগ দিন। আমরা কতগুলো কাজ আমরা করতে চাই। বামফ্রন্ট সরকারের সময় পলাশদা বলছিল পুরসভায়, পঞ্চায়েতে স্থায়ী কর্মী নিয়োগ হতো। যদি ঠিকা কর্মীও নিয়োগ হতো, ঠিকা কর্মীরা একটা সময়ের পরে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্থায়ী হতেন। আজকে যদি একজন ঠিকা কর্মী নিয়োগ হয় কোনো পুরসভায়, তাকে টাকা দিয়ে নিয়োগ পেতে হয়। এটা 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা চাকরির জন্য 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা ঘুষ দিয়ে সেই কাজ পেতে হয়। তারপরে কাজের কোনো স্থিরতা নেই। কাজে ঢোকার সময় মুসলেখা লিখে দিতে হয়, সারা জীবন কন্ট্রাকচুয়াল থাকবো, জীবনে কোনোদিন চাকরি স্থায়ী করার দাবিটুকু পর্যন্ত করতে পারবো না। আমরা বলছি, আমরা দায়িত্ব পেলে আপনার ঠিকা কাজ স্থায়ী হবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত ঠিকাকর্মীর কাজ ধাপে ধাপে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের কাজকে স্থায়ী করা হবে। এমনকি সিভিক ভলেন্টিয়ারও যারা এখানে আশপাশে দাঁড়িয়ে আছেন, তারা এবং তাদের মাধ্যমে গোটা বাংলার আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেদেরকেও বলছি, এটা পুরসভার আওতায় নয়, পুলিশ দপ্তরের আওতায়, তাদেরকেও বলছি, সিভিক ভলেন্টিয়ারের যে কাজ, যে ছেলে মেয়েরা করছেন, তারাও কেউ আমাদের শত্রু নন। তারাও সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে। আজকে 1 বছরের মধ্যে একটা চাকরি স্থায়ী হওয়ার কথা, আজকে 13 বছর 14 বছর ধরে গায়ে একটা নীল জামা পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে লরি থেকে পয়সা তোলার জন্য, তার চাকরি স্থায়ী হয় না। আমরা বলছি, আমরা দায়িত্ব পেলে সিভিক ভলেন্টিয়ারের চাকরিও পশ্চিমবাংলার বিধানসভায় আইন পাশ করে রাতারাতি সমস্ত সিভিক ভলেন্টিয়ারের চাকরিকে স্থায়ী চাকরি করা হবে। সিভিক ভলেন্টিয়াররা পুলিশ হবেন না, পুলিশের চাকরি আলাদা, সিভিক ভলেন্টিয়ারের চাকরি আলাদা। কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা পাবে। ইচ্ছে মতো ছাঁটাই করা যাবে না। আপনার মেডিক্লেম হবে, আপনার রিটায়ারমেন্টের পরে পেনশন হবে, আপনার বছরে নির্দিষ্ট ছুটি থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে। সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদায় আমরা আনতে চাই। গোটা পুরসভায় যে যে ওয়ার্ডে, এমনকি বিরোধীরাও জয়ী হবেন, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি তৈরি হবে এবং ওয়ার্ড কমিটি সিদ্ধান্ত নেবে সেই ওয়ার্ডে কোন কাজটা আগে হওয়া দরকার, কোন কাজটার জন্য কোন বরাদ্দটা আগে হওয়া দরকার। কোন কাউন্সিলর, কোন চেয়ারম্যান ঘরে বসে পুরসভা চালাবে না। প্রতিটা ওয়ার্ডের মানুষ তারা মিলে বৈঠক করে, দল মত নির্বিশেষে সব মানুষ মিলে বৈঠক করে তার পুরসভার কোন খাতে কোন খরচাটা করা হবে, ওয়ার্ড কমিটি করে পুরসভা পরিচালিত হবে। এই কাজ আমরা করতে চাই। যারা এখানে ব্যবসাও করছেন, এমনকি যারা প্রমোটিং এর ব্যবসা করেন রায়গঞ্জ শহরে, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, সিভিল কন্ট্রাক্টর যারা রয়েছেন পুরসভায় কাজ করেন, আপনারা জানেন যে রাস্তার এই অবস্থা হয় কেন। যা টাকা স্যাংশন হয়, 100 টাকা স্যাংশন হলে আগে 10 টাকা তৃণমূলকে দিতে হতো, 20 টাকা দিতে হতো। এখন 70 টাকা 80 টাকা তৃণমূলকে দিতে হয়, অফিসারগুলোকে দিতে হয়। তারপরে কাজ পাবেন। তারপরও কাজ হয়ে যাওয়ার পরে 3 বছর 4 বছর 5 বছর কন্ট্রাক্টররা পেমেন্ট পান না। তো কাজটা হবে কোত্থেকে? তার বদলে যা ভুসি মাল দিয়ে কাজ করার তাই করতে হবে। বর্ষাকালে রাস্তা হবে, শীতকালে উঠে যাবে, শীতকালে রাস্তা হবে, গরমকালে উঠে যাবে। ওইভাবে গোটা পুরসভা চলছে, গোটা বাংলা চলছে। আমরা বলছি, যারা সিভিল কন্ট্রাক্টরেরও কাজ করছেন, তৃণমূল কংগ্রেসের পেছনে থাকা বন্ধ করুন। ওরা থাকলে আপনাদের ব্যবসার কোনো সুবিধা হচ্ছে না, কোনো ভালো হচ্ছে না। অনেক ভালো করে, অনেক মাথা উঁচু করে, অনেক বেশি লাভ করে সিভিক কন্ট্রাক্টররাও কাজ করতে পারবেন রায়গঞ্জ শহর সহ বিভিন্ন পুরসভায়, যদি এই চোরগুলোর হাত থেকে পুরসভাকে মুক্ত করে আমাদের হাতে পুরসভা আসে।
আমাদের কোন কাউন্সিলরকে, কোন চেয়ারম্যানকে কোনোদিন 10 পয়সা আপনাদেরকে কাজ পাওয়ার জন্য টাকা দিতে হয়নি, ভবিষ্যতেও কোনোদিন দিতে হবে না। যা টাকা বরাদ্দ হবে এক রাস্তা তৈরির জন্য, গোটা টাকা কন্ট্রাক্টর পাবে, সেই টাকায় রাস্তা হবে, সময়ের মধ্যে তার পেমেন্ট হবে। যারা প্রমোটিং করছেন শহরে, যারা কনস্ট্রাকশনে ব্যবসা করছেন, তাদের কাছেও বলছি, কোন কাউন্সিলরকে স্কোয়ার ফুট মেপে টাকা দিতে হবে না। বেআইনি ছাদ ঢালাই করার জন্য কোন চেয়ারম্যানকে গিয়ে রাত্রিবেলা টাকা পৌঁছে দিতে হবে না। মাথা উঁচু করে সৎভাবে ব্যবসা করবেন, না আপনাকে বেআইনি ফ্লট তুলতে হবে, আর না স্কোয়ার ফুট মেপে থানাকে এত টাকা স্কোয়ার ফুট, কাউন্সিলরকে অত টাকা স্কোয়ার ফুট, চেয়ারম্যানের পুজো হলে অত টাকা স্কোয়ার ফুট, শীতকালে মেলা হবে তার জন্য অত লাখ টাকা ডোনেশন। এসব চাঁদার নামে জুলুমবাজি করতে হবে না। মাথা উঁচু করে ব্যবসা করবেন, কাউকে তোলা দিতে হবে না। সিপিআইএম আপনার ব্যবসার শত্রু নয়, সিপিআইএম আপনার ব্যবসার বন্ধু। সবাই ভালো করে ব্যবসা করবেন, মাথা উঁচু করে কাজ করবেন, ভালো করে উপার্জন করবেন। আপনার পরিশ্রমের টাকা আপনার ঘরে যাবে, তৃণমূলের এই চোরগুলোর ঘরে যাবে না আপনার পরিশ্রমের টাকা। সেইভাবে আমরা পুরসভা চালাতে চাই, এই কাজ আমরা করতে চাই। এই কাজ করার জন্য আপনাদের সবার সমর্থন চাই, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা লড়তে চাই। দীর্ঘদিন ধরে আমাদের এই কাজ, আমাদের এই মিছিল, তারপর মিটিং বৃষ্টির মধ্যে চলছে। আমি আমার কথাকে আর বাড়াচ্ছি না, আপনাদের সবার কাছে বলছি, জল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। বিজ্ঞানের নিয়ম, যা উপরে ওঠে তাকে একদিন পড়তেই হয়। তৃণমূল কংগ্রেসের উপরে ওঠার মেয়াদ শেষ হয়েছে, ওদেরকে আবার পড়তে হবে। খালি পড়তে হবে না, ওদেরকে ওপর থেকে টেনে নামাতে হবে। এই নামানোর কাজটা আমরা করতে চাই, আমরা কমিউনিস্ট পার্টি করতে চাই। আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, সৎভাবে আগামী দিনে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে যাতে রায়গঞ্জ পুরসভাকে চালানো যেতে পারে, সেই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকুন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। বর্জ্য পদার্থ তা নিয়ে কোনো সমস্যা আছে, কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে পৌরসভাটা নিজেই। তার কারণ হচ্ছে এখানে কোনো নির্বাচিত পৌর বোর্ড নেই। এটা চলতে পারে? গণতান্ত্রিক পদ্ধতিতে না জিতে আসা একটা লোক, সে কার প্রতি দায়বদ্ধ? সে তৃণমূলের এমএলএ, তৃণমূলের এমপি, তৃণমূলের সরকার বা তৃণমূলের নেতা কিছু তাদের কাছে দায়বদ্ধ থাকতে পারে। বিপুল পরিমাণ টাকা রোজগার করবার জন্য তাদের হাতে একচ্ছত্র আধিপত্য ক্ষমতা রাখতে হবে। সর্বশেষ ভোট রায়গঞ্জের মানুষ তা দিয়েছেন কবে? পৌরসভায় 9 অথবা 10, 11 সাল, মানে আমাদের গভর্নমেন্ট শেষ, রায়গঞ্জ মানুষ তারা পরাধীন হলেন। তারপর থেকে তো কোনো নির্বাচন আপনি ঠিক করেননি যে কে কাউন্সিলর হবে আপনার পাড়ার, আপনার ওয়ার্ডের। তৃণমূল ঠিক করলো, লোকজন জোটালো, মাসলম্যান, বাউন্সার, দুষ্কৃতী খরচ করলো তাদের পেছনে, মদ মাংসের যোগান দিল, ক্যাশ টাকা দিল। ইলেকশনের দিন যাতে জনগণ ভোট না দিতে পারে, আর এই কাউন্সিলর নির্বাচিত করবার জন্য যিনি টাকা খরচ করলেন তার পক্ষে যাতে ভোট পড়ে তার ব্যবস্থা করলেন। আর এই যে আজকে যেরকম গেট পাহারা দিচ্ছে পুলিশ, সেদিন তেমন বুথে তৃণমূলের 56 ভোটের পাহারাদার ছিল পুলিশ। তাহলে পুলিশের ভূমিকা এসে দাঁড়ায় এই নির্বাচন যা হয়েছে এই সময়, তাতে সে মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, এমনকি বিধানসভা লোকসভা নির্বাচন পর্যন্ত পুলিশের ভূমিকা হচ্ছে তাই। যত ক্রাইম অপরাধ তারা করছে, চুরি, জচ্চুরি, দুর্নীতি, আর এই দুর্নীতিবাজ লোকগুলোর পাহারাদার হয়ে যাচ্ছে পুলিশ। চেহারাটা কি হয়েছে রায়গঞ্জে? আমি এই আন্দোলন চলাকালীন, প্রচার চলাকালীন একদিন দুদিন ছিলাম এখানে, তাতে দেখেছি যে একটুও বাড়তি কথা নয়। এই যে এক্স চেয়ারম্যান এখানে বললেন, গোটা রায়গঞ্জ শহর সেটা একটা ভ্যাটে পরিণত হয়েছে। প্রাচীনতম মিউনিসিপ্যালিটি গুলোর মধ্যে রায়গঞ্জ একটা। রায়গঞ্জের একটা সুনাম আছে। এই পৌরসভা এখানে যাবে, এই নির্লজ্জতা কেন? আজকে আপনাদের সব সরকার, আপনাদের অধিকাংশ এমএলএ, আপনাদের অধিকাংশ এমপি আপনাদের গোটা রাজ্যে, তাহলে মিউনিসিপ্যালিটি গুলোর ভোট, পঞ্চায়েতের ভোট অবাধ শান্তিপূর্ণ করতে আপনার অসুবিধা কি? এইটা করা হচ্ছে না, তার কারণ হলো পঞ্চায়েত আর পৌরসভা হচ্ছে লুট করবার জন্য খনি। এখান দিয়েই তো মানুষের উন্নয়নের জন্য খরচ হয়। এখানে যদি সবকটা কাউন্সিলর তৃণমূলের হয়, তাহলে বোর্ড মিটিং এ
বিপক্ষের কোন লোক থাকবে না। কত টাকা গভর্নমেন্টের কোন ফিনান্স থেকে আসছে, জেনারেল ফান্ডে কি খরচ হবে, কোন ফান্ডে কি টাকা আসছে, কিতে তা খরচ হওয়ার কথা, কন্ট্রাক্টর কত টাকা পাচ্ছে, বিল কত টাকা করা হচ্ছে, কাটমানি কত হচ্ছে, বিরোধী শূন্য পঞ্চায়েত বা পৌরসভা যদি হয় তাহলে কাক পক্ষিতে জানতে পারবে না, ইচ্ছে মতো টাকা রোজগার করা যাবে। এখানে আগের বক্তারা বলেছেন, আপনি শুধু এদের চেহারা ছবির বহর দেখবেন। বাজারে যদি ছেড়ে দেওয়া যায়, গায়ে কতটা খেটে বুদ্ধি খাটিয়ে 10,000 টাকা রোজগার করবার ক্ষমতা যাদের নেই, ওর পায়ের জুতোর দাম কত দেখবেন, ও যে গাড়ি চড়ে গাড়িটার দাম কত দেখবেন। কোথা থেকে আসছে এই টাকা? এক একজন প্রাসাদের মতো বাড়ি বানায়, প্রত্যন্ত গ্রামে একেবারে প্রাসাদের মতো, সিনেমায় দেখা বাড়ির মতো বাড়ি দেখলে যদি জিজ্ঞেস করেন এটা কি তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের শহরে যদি হয় তাহলে এটা কি তৃণমূলের কাউন্সিলর, এক একজনের 8টা-10টা ফ্ল্যাটের মালিক হয়ে গিয়েছে। এই কাজ করবার জন্য বিরোধী শূন্য পঞ্চায়েত পৌরসভা দরকার। এখানে তাই হচ্ছে, তার জন্য লাগাম ছাড়া সন্ত্রাস, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়া। এবারে ক্ষমতা তো চলে এলো, তারা 5 বছর যদি মেয়াদ হয় তাহলে সেই 5 বছরে বছরে যদি 1 কোটি কামাই হয় তাহলে বছরে 5 কোটি কামাই আছে। এদের আবার এমএলএ ঠিক করে, তৃণমূলের সিস্টেমে হচ্ছে তৃণমূলের এমএলএ ঠিক করে তৃণমূলের কাউন্সিলর কারা হবে। সারাটা বছর ধরে এই কাজ করে যাচ্ছে। কিন্তু আজকে দেখুন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, 11 সালের পর থেকে কান পাল মানে চালাপালা হয়ে গেছিল, যেন উন্নয়ন মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আর উন্নয়নের স্ট্যাম্প কি? সাদা নীল রং। আচ্ছা, এই পৌরসভা তৃণমূল জন্ম দিয়েছে, দেখেন সাদা নীল রং করা আছে। এর আগে ওখান থেকে আসতে গিয়ে যে কটা স্কুল পেরিয়ে এলাম, সাদা নীল রং। ওই স্কুল কি তৃণমূল জন্ম দিয়েছে? তৃণমূলের জন্মের বহু আগে ওই সব স্কুল, কোনটা 60 বছর ধরে চলছে, কোনটা 100 বছর ধরে চলছে, তার গায়ে সাদা নীল রং। বাইরে থেকে একটা লোক যদি আসে তাহলে দেখবো, আরে বাবা দিদি এত উন্নয়ন করেছে, সব সাদা নীল। কালভার্ট তৈরি হচ্ছে 60 বছর আগে, ওর গায়ে সাদা নীল রং। যেখানে যা হচ্ছে সাদা নীল রং। তাহলে উন্নয়ন মানে উন্নয়ন সম্পর্কে কোনো কথা বলা যাবে না। উন্নয়নটা কেমন? অনুব্রত বলে দিয়েছিল তৃণমূলের উন্নয়ন কি, রাস্তায় দাঁড়িয়ে আছে। আর এই রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন আপনাকে মেরে পাট পাট করে দেবে। ও যা করতে চাইছে তা করতে হবে। থানার অফিসার ভিডিও তো কিনে ফেলেছে এরা। বহু লোককে এত পরিমাণ টাকা দেয়, টাকা যদি না দেয় তাহলে সিদ্ধারা নেই কেন? বলে আমার উর্দি আছে, গভর্নমেন্ট মাইনে দেয়, তৃণমূল তো মাইনে দেয় না। তাহলে সংবিধানের শপথ নিয়ে যে আইন নিয়ে আপনি কাজ করছেন, যে আইনকে রক্ষা করবার দায়িত্ব আপনার, আপনি চোরগুলোকে রক্ষা করবার দায়িত্ব গ্রহণ করছেন কেন? চোরেদের চুরি করবার জন্য মানুষের অধিকার কেড়ে নেওয়ার দায়িত্ব গ্রহণ করছেন কেন? তাহলে আজকে পুলিশকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। সাধারণভাবে অল্প বয়সী ছেলেমেয়েদের কথা কৃতিত্ব বলেছে, একাংশের ছেলেমেয়েদেরকে নেশাতে নামাচ্ছে। আর বিজেপি তার সাথে জুড়েছে, তৃণমূল বিজেপি দুটো মিলে উৎসব, খেলা, মেলা, নানান ধরনের পুজো পার্বণ তার মধ্যে নামিয়ে দিয়েছে। কিন্তু এদের জীবন জীবিকার কি বন্দোবস্ত হচ্ছে? মিউনিসিপ্যালিটি তার এখানে যে অস্থায়ী কর্মচারী নিয়োগ করেছে তাদেরকে মাইনে দিতে পারে না। যারা এখানে সুইপারের কাজ করছে, কত মেহনত করে তারা, তাদের পেনশনের টাকা দিতে পারে না। সেই পরিবারগুলো কোথায় যাবে? ভেসে যাচ্ছে, তা দেখবার দায়িত্ব এদের নেই। স্থায়ী যে লোকগুলোকে তারা নিয়েছে, সেই নেওয়ার ক্ষেত্রে দেখা গেল হচ্ছে রিক্রুটমেন্টে ব্যাপক পরিমাণ টাকা খেয়েছে, প্রচুর টাকা বিনিময়ে চাকরি হয়েছে। এই গতকাল এসএসসি পরীক্ষা হল, গোটা রাজ্যের মানুষ। এই রায়গঞ্জে পাড়ায় পাড়ায় ঘুরলে আপনি এমন অনেক লোক পাবেন যারা লজ্জায় বলতে পারে না অমুককে টাকা দিয়েছি, কিন্তু সে টাকা দিয়েছে কিন্তু চাকরি হয়নি, ওর নামেই আসেনি। আর কিছু আছে ঢুকে এখন অযোগ্য তালিকার মধ্যে পড়ে গিয়েছে। আর এদের কারণের জন্য যারা মেধাতে চাকরি পেয়েছিল তাদের চাকরিও চলে গেল। স্কুলগুলো সম্পর্কে মানুষের ধারণা হয়েছে যে সরকারি স্কুলে তো লেখাপড়া হয় না, ওখানে লোক পাঠিয়ে লাভটা কি আছে? ছেলে মেয়েকে পাঠিয়ে লাভ কি আছে? ওখানে একটু মিড ডে মিল হয়, স্কুলের ইউনিফর্ম থাকে, পায়ের জুতো থাকে, এর বাইরে তো কিছু না। তাহলে সেখানে ব্যবসা, স্বাস্থ্যের অবস্থা আরো মারাত্মক খারাপ অবস্থার মধ্যে স্বাস্থ্য পরিষেবা পড়েছে, কোথাও কিছু নেই। হসপিটালগুলো খারাপ অবস্থার মধ্যে গিয়ে পড়ছে। তাহলে লোকে যাবে কোথায়? তাহলে সরকার, মিউনিসিপ্যালিটি তার যা দায়িত্ব সেটা পালন করবার জায়গায় তারা না গিয়ে একে লুট করবার কাজে ব্যবহার করছে। কোটি কোটি টাকা এক একজন কাউন্সিলর
প্রতি বছর রোজগার করছেন, কে কত টাকা রোজগার করতে পারে তার প্রতিযোগিতা চলছে, আর এর মধ্যে দিয়ে মানুষের সমস্ত অধিকার, নাগরিক পরিষেবার অধিকার, সেগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। কাজে আমাদের সুনির্দিষ্ট দাবি হচ্ছে, এই ভণ্ড, চোর, চিটিংবাজ, অবৈধ, বেআইনি পৌরসভা সেটা রাখা যাবে না। কোনো প্রভিশন নেই আইনে যে কোঅর্ডিনেটর চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। অ্যাডমিনিস্ট্রেটর কোনো একটা কারণের জন্য কখনো যদি বসাতে হয়, তার 6 মাসের মধ্যে তাকে নির্বাচন করতে হবে। কিন্তু তৃণমূল আসবার পরে আর কেন্দ্রে বিজেপি আসবার পরে দেখা যাচ্ছে যে 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে একটা এমএলএ সিটে নির্বাচন হচ্ছে না, একটা এমপি সিটে নির্বাচন হচ্ছে না। তার মানে তৃণমূল এবং বিজেপির মধ্যেকার সেটিং কতটা, যে এই সিটও যদি জিততে না পারে, হয় তৃণমূল নয় বিজেপি, তাহলে তারা ইলেকশন করবার দিকে যাবে না। আমি বলছি, ধরুন বসিরহাট লোকসভা কেন্দ্রে 6 মাস উত্তীর্ণ হয়ে গিয়েছে, ভোট হচ্ছে, ভোট হচ্ছে না। কলকাতাতেও ঠিক এরকম একটা কেন্দ্রের ভোট আটকে আছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পরেও আটকে আছে। দুর্গাপুরের কর্পোরেশন কি, এখানে রায়গঞ্জের পৌরসভা, এরকম বেশ কিছু পৌরসভা হয়ে আছে যেখানে ভোট হচ্ছে না দিনের পর দিন। আর যদি বা হয়, সেখানে নির্মম, নির্লজ্জ গণতন্ত্রকে ধ্বংস করবার ঘটনার সাক্ষী মানুষ থাকছেন। এই যে পঞ্চায়েতের ভোট হয়ে গেল, যার ধাক্কা এসে রায়গঞ্জ শহরেও লেগেছে, এই জেলাতে গুলি করে খুন করে দিল যে তুমি ভোটে দাঁড়াতে পারবে না। মিউনিসিপ্যালিটি ইলেকশনে এখনো দাঁড়াতে পারবে না, এই জায়গাটা যায় না। কিন্তু পঞ্চায়েত ইলেকশনে তো বুথে বুথে ক্যান্ডিডেট, প্রত্যেকটা বুথে ক্যান্ডিডেট, অজস্র ক্যান্ডিডেট। তারা ঠিক করে নেয় যে কেউ দাঁড়াতে পারবে না, কারণ তৃণমূল জানে অবাধ শান্তিপূর্ণ ভোট যদি হয় তাহলে তৃণমূলের পক্ষে জেতা সম্ভব নয়। আমরা তো চ্যালেঞ্জ দিচ্ছি যে এত বড় কর্তৃত্ব ক্ষমতা দেখান এখানকার চেয়ারম্যান, উনি বাইরে এসে একবার দেখে গেলেন এখানে বাইরে কে আছে না আছে, ওনাকে চোর বলা হচ্ছে এখান থেকে। ওনার যদি ক্ষমতা থাকে, চ্যালেঞ্জ করা হচ্ছে, আপনি নির্বাচনে যান, আপনি জিতে দেখান, অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে রায়গঞ্জের মানুষ যদি তৃণমূলকে বাঁচে, আবার আপনারা এখানে এসে বসবেন। আর তা না করায় এখানে আপনি বেআইনি ভাবে ক্ষমতা দখল করে কুক্ষিগত করে রাখতে পারেন না। আর এই কথা বলবার জন্যই আজকে এখানে আসা, ডিএম এর কাছে যাওয়া, একদিকে মানুষকে নিয়ে আন্দোলন, আর একদিকে আইনি পদক্ষেপ, এই দুই দিয়ে আপনাদেরকে তাড়িয়ে আমরা ভারত, পশ্চিম বাংলার মাটিতে গণতন্ত্র বা রায়গঞ্জের মানুষের তার গণতান্ত্রিক অধিকার, তার নিজের পৌরসভা তাকে ফিরিয়ে দেওয়ার কাজ আমরা করব। কাজে সংঘবদ্ধ আন্দোলনে যেমন এখানকার নাগরিকরা থাকবেন, ঠিক একইভাবে মিউনিসিপ্যালিটির স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী, তাদের কাছেও আমরা বলবো যে আপনারা সকলে মিলে যুক্ত হন এই লড়াইয়ে। পৌরসভা কারো বাবার না, পৌরসভা রায়গঞ্জের মানুষের, আর তাকে রক্ষা করবার দায়িত্ব সব মানুষের। কাজে সেই দায়িত্ব পালন করবার মধ্যে দিয়ে রায়গঞ্জের মানুষের জন্য আপনারা সেই কাজ করতে পারবেন। এর লড়াই করতে পারে আর কেউ না, লাল ঝান্ডা করতে পারে লড়াই। বিজেপিকে আপনি সব জায়গায় দেখবেন না, ও টিভিতে আছে, কোথায় পাবেন আপনি বিজেপি? ও ভোট আসবে, টিভি বলবে, হিন্দু মুসলমান করবে, বাস, তারপর সব শেষ। আজকে এই দলে আছে তো কালকে আরেক দলে আছে। কৃষ্ণ কল্যাণী কোন দল কখন করবেন জেনে নিতে হবে, যে এই ভোট আসছে আপনি কোন দলে যাবেন, তারপরের ভোট এলে আবার ওনাকে জিজ্ঞেস করে নিতে হবে আপনি এবার কোন দলে যাবেন। এই তো ক্যারেক্টার। টিএমসিরও অসুবিধা নেই, বিজেপিরও অসুবিধা নেই, দু দল থেকে এই বদল করতেই থাকবে। আজকে এখানে যারা আছে চিরস্থায়ী বন্দোবস্ত তো কিছু নেই, তৃণমূলের গভর্নমেন্ট থাকবে না, 26 উঠে যেতে পারে, তখন এই সঞ্জীব বাবুরা কি করবেন? এ তো দলে দলে বিজেপি করতে যাবে। আবার ঠিক একইভাবে বিজেপির বাজার অত্যন্ত খারাপ। 19-এ যা পেয়েছিল 21-এ তার থেকে কম, 21-এ যা পেয়েছিল তার থেকে 24-এ কম, 24-এর ভোটের পরে যা বাই ইলেকশন হয়েছে বিজেপি আরো কমছে, 26-এ বিজেপির আরো আরো ভোট কমবে, আসন কমবে, এগুলো দেখবেন মানুষ। তাহলে লড়াইয়ের রাস্তাটা টিএমসি আর বিজেপি এই দুটোকে এক বন্ধনের মধ্যে রেখে রায়গঞ্জ শহর বাঁচানো হোক, দুর্গাপুর বাঁচানো হোক, গোটা রাজ্যের মিউনিসিপ্যালিটি বাঁচানো হোক, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যাপার হোক, উন্নয়নে মানুষকে যুক্ত করা হোক। গরুর দড়ি বাঁধে, সেই দড়ির মতো চেন লাগায় এরা গলায়, আর চাঁদ মালার মতো বড় বড় ব্যাজ গাড়িতে ঝুলতে থাকে। এদের জন্য ট্রাফিকের আইন থাকে না। আর ট্রাফিক কন্ট্রোল করবার জন্য যে ছেলেগুলোকে নিয়েছে দাঁড় করিয়ে রেখেছে, বলে যে দাদা এত বছর কাজ করছি, 11,000-এর বেশি মাইনে আর হয় না,
ও গোটা পশ্চিমবাংলার লোককে না, অল্প বয়সী ছেলেমেয়েদেরকে দরিদ্র করে রেখে দিয়েছে। আপনি যাই করুন, সরকারি কাজ করুন, অস্থায়ী কাজ, মাইনে কত? 10,000, 11,000 সর্বোচ্চ। বেসরকারি জায়গায় যান, উদয়স্ত পরিশ্রম করলে 13, 14, 15,000 টাকা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করলে রোজগার করা যায়। এর থেকে বেশি আপনি রোজগার করতে পারবেন না। আর এদের দেখুন, গলার চেনটা শুধু দেখবেন, ওজন করুন যে ওজনে কত দাঁড়াচ্ছে। তাহলে ও যদি ওই যে শোকেসে এত, তাহলে গোডাউনে কত? যদি শোকেসে গলাতে ওই চেন লাগায়, এ মালেদের গোডাউনে কি আছে এটা মানুষ বুঝছেন এরা কোথায় নিয়ে যাচ্ছে। একদিন ঢাকা মানে হচ্ছে আরো কয়েক লাখ টাকা এখান থেকে কারবার করে নিয়ে যাচ্ছে। পুলিশের কাছেও বলছি যে দাদা এটাও থাকবে না। আবার আপনার বাড়ির যে ছেলেমেয়েরা বড় হচ্ছে তারাও কিন্তু পুলিশের চাকরি করবে না, চাকরি নেই কোথাও, সরকারি কাজও করতে পারবে না। ওরা কিন্তু এই তৃণমূল বিজেপির এই নরকের জায়গাতে বড় হতে থাকবে। এই যেমন চারিদিকে দেখছেন যে কেমন সুন্দর ব্যবস্থা এরা করেছে, হসপিটালে ডেড বডি পাচার হচ্ছে, বর্জ্য পদার্থ মেডিসিন বা মেডিকেল বর্জ্য তার ব্যবসা লাগিয়ে দিয়েছে, হসপিটালের মধ্যে খুন হচ্ছে, রেপ করা হচ্ছে, কলেজের মধ্যে রেপ হচ্ছে। এই যে কালচার, নারীরা নির্যাতিত হচ্ছে। 1 বছরের বেশি হলো আরজিকর মুভমেন্টের লড়াই, রায়গঞ্জ কত মানুষ নেমেছেন গণতন্ত্রের জন্য। এদের লাজ লজ্জা আছে? লাজ লজ্জা বলে কোনো বস্তুই নেই। আজ অব্দি সেই বিচার তারা পেল না। অভয়া তিলোত্তমা, তার জন্য আন্দোলন চলছে। তাহলে তৃণমূলকে রাখা মানে, এক এক দিন রাখা মানে গোটা রাজ্যে অনেক নারীরা অত্যাচারিত হওয়া। 1 বছর থাকা মানে এক একটা জেনারেশনের জীবন সাফ করে দেওয়া। এক এক দিন মানে কত কন্ট্রাক্টরকে কত পার্সেন্টেজ মাল এদেরকে দেওয়া। আমরা যে তীর্থ বললো যে আমাদের এই সব করবার পরে তারা প্রেস কনফারেন্স করে বলছে আমি পাড়ায় সমাধান করছি। দাদা দুয়ারে সরকার কোথায় গেল আপনার? কদিন আগে যে দুয়ারের সরকার বললেন, তাহলে দুয়ারের সরকার ফেল করে গেল। তার আগে বলেছিলেন পাড়ায় সমাধান, এইবারে আবার একটা কুমির ছানা বার করে নিয়ে বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান। আচ্ছা, কোন পাড়ার কোন লোকের কাছে আপনি সমাধান চাইতে গেছেন? কোন পাড়ার মানুষ যারা শুনছেন, রায়গঞ্জের মানুষ, কোন পাড়ার লোককে তৃণমূলের লোকেরা ডেকে বলেছেন আপনারা বলুন যে এই এলাকাতে উন্নয়ন কি করা যায়? কোন লোকের বলবার ক্ষমতা আছে? এখানে তৃণমূলের নেতা যা বলবে, বলে 3টে বুথ পিছু 10 লাখ টাকা। আবার কোথাও বলছে একটা বুথে 10 লাখ টাকা। আরে 1 লাখ টাকার কাজ করবেন? এ তো চারিদিকে দেখা যাচ্ছে যে ড্রেনের নামে পুরনো ইট দিয়ে ড্রেন বানাচ্ছে। তার মানে ওটাকে স্যাংশন করালো হয়তো 10 লক্ষ টাকা, কিন্তু কাজ করবে হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে পুজোর আগে, 26-এর ভোটের আগে 8,000 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধানের নামে এর অধিকাংশ টাকা তৃণমূলের হাতে, এই নেতাদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে, যাতে তারা 26-এর ভোটে এই দেদার ছাপ্পা দিয়ে ভোট লুট করে আবার তাকে মস্তদে নিয়ে আসতে পারে, তার বন্দোবস্ত হচ্ছে। আমরা মানুষের কাছে বলছি আপনি কড়ায় গন্ডায় বুঝে নেবেন তো আপনার পাড়াতে 10 লক্ষ টাকার কাজ কোথায় হয়েছে। আর এদের বাড়িতে সব আবর্জনা চারিদিকে পড়ে আছে। ও এখন বাইরের লেবার লাগাচ্ছে, মিউনিসিপ্যালিটির সুইপার নয়। গোটা রায়গঞ্জ শহরের মানুষ যদি তার সমস্ত আবর্জনা নিয়ে এই কোঅর্ডিনেটরদের বাড়ির দরজার সামনে ফেলে আসে, ও যা লেবার লাগাচ্ছে লেবার লাগিয়ে তুলুক, প্রত্যেক দিন ওর বাড়ির দরজা থেকে লেবার লাগিয়ে মাল তুলুক। আর এই কাজ রায়গঞ্জের মানুষ যদি করে, তবে ওদের উচিত শিক্ষা হতে পারে যে রায়গঞ্জকে তুমি কোন জায়গায় এনে দাঁড় করিয়েছ। এই আন্দোলন চলবে যতক্ষণ না নির্বাচিত একটি পৌর বোর্ড একটি যা নীতি নিয়ে মানুষের জন্য সততার সঙ্গে পরিচালিত হতে পারবে, ততদিন লাল ঝান্ডা মাথা উঁচু করে এই লড়াই করবে। আপনাদেরকে এই লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।